লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির অবশিষ্ট। ধরফর করে উঠে বসল দীপ। ঘড়িতে 6:30। কত বেলা হয়ে গেছে, কে জানে বাবা কি করছে। সকালের ব্লাডটা নিয়ে গেল কি না। ঠিক 6:30টায় একটা ব্লাড টেস্ট হয় সপ্তাহে 2 দিন। মেইনলি প্লেটলেটটা চেক করে। 8টার মধ্যে পার্ক স্ট্রিট থেকে একজন আসে মেডিসিন দিতে। ওই মেডিসিনটার দাম এতটা বেশি বলে লোকাল নার্সিং হোমটায় রাখে না। ওটা সিরিঞ্জে ভরে শরীরে ঢুকিয়ে দিলে নাকি বাবা আরও কিছুদিন টিকে যাবে। 3 বছর ধরে লড়াইটা চলছে। ক্লান্ত সবাই, বাবা ক্লান্ত, রুমি ক্লান্ত, সারাদিন দেখে যে আয়া দিদি সেও বোধহয় ক্লান্ত। শুধু দীপ লড়াইটা চালিয়ে নিয়ে যেতে রাজি এখনো। মাকেও হারিয়েছে দীপ। আর যদি বাবাও না থাকে। কি গো, আজ আবার উঠলে কেন? আজ একটু ঘুমাও, কম ধকল তো যায়নি। কাল রাতে সব মিটতে কত রাত হলো। রুমি কথাগুলো বলেই পাশ ফিরল। বসে বসে ঝিমোচ্ছিল দীপ। হঠাৎ কানে বাজলো কথাটা, কাল রাতে সব মিটতে কত রাত হলো। সব মনে পড়ে গেল দীপের। অভ্যাসের জন্যই ভাবনাটা রোজকার মতো এসেছিল। কাল রাত, সত্যিই তো কাল রাতেই তো সবটা শেষ হয়ে গেল। কাল সকালেই তো নার্সিং হোম থেকে ফোন এসেছিল, রাঘব বসুর অবস্থা ভালো নয়। সঙ্গে সঙ্গে ছুটেছিল দীপ। যাওয়ার আগে মায়ের ছবির দিকে চোখ গিয়েছিল। অদ্ভুত একটা তৃপ্তি দেখেছিল মায়ের ঠোঁটে। আশা নিয়ে গিয়েছিল দীপ যে মা হাসছে মানে বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। কিন্তু না, দীপ যাওয়া অবধিও অপেক্ষা করেনি রাঘব। তার মানে মায়ের হাসির অন্য মানে ছিল। এটাই বোঝালো বাবা শান্তি পেয়েছে। সত্যি ওদের প্রেমটা মানতে হয়। দুজন দুজনের প্রতি এত ভালোবাসা। থাকুক এখন দীপের ঘরের দেওয়ালেই দুজনে পাশাপাশি। ভালো থাকুক, ভালোবাসায় থাকুক। দীপ দেখল রুমি ঘুমাচ্ছে। ঘুমাক, ওরও কি কম ঝক্কি গেছে এই কদিন। বাবা অসুস্থ জেনেই তাড়াতাড়ি বিয়েটা সেরে নিয়েছিল দীপ। আর এসে থেকেই রুমি যেন এই লড়াইটার একজন সৈনিক হয়ে গেল। না, ওর মুখে কোনোদিন কোনো অভিযোগ শোনেনি দীপ, বরং পাশেই ছিল। কাল যখন ফোন করে বাড়িতে দীপ জানালো রুমি বাবা আর নেই, রুমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল যাক। ছোট্ট কথাটা বড্ড কানে লেগেছিল দীপের। মানুষটা না থাকার সঙ্গে যাক কথাটা বোধহয় বড্ড বেমানান। একটা নিশ্চিন্ত, একটা শান্তির বহিঃপ্রকাশ। আচ্ছা, রাগ হবে কেন? আজ সকালটা দীপের নিশ্চিন্ত লাগছে না। এই যে ও এতক্ষণ বিছানায় শুয়ে এত কিছু ভাবছে। অন্যদিন তো সকালে উঠে নার্সিং হোম, সেখান থেকে অফিস, তারপরে ব্যাংক, সেই ব্যাংক, লোন, মেডিক্লেমের অফিস, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। এটার সঙ্গে লড়াই করাটা যেমন রাঘবের পক্ষে অসম্ভব হচ্ছিল। দীপের জন্য তাও তো ও শেষ দেখতে চেয়েছিল। হঠাৎ মনে পড়ল আজ এক ব্যাংকের লোক আসার কথা। পার্সোনাল লোন নিত দীপ। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করলো ভদ্রলোককে, লোনটার আমার আর দরকার নেই, প্লিজ কিছু মনে করবেন না। আসলে ওর বাবার সুস্থতাটা আরও কেউ চাইলে এই ভদ্রলোকগুলো, যারা ওত পেতেছিল লোন দেবে বলে। আর সেইটাকে ভেবেছিল দীপ আরও কিছুদিন ট্রিটমেন্ট চালাতে পারবে, আর লাগবে না লোন। ভাবনাটা আসতেই যেন সত্যি শান্তি লাগছে দীপের। রুমিকে আর কি দোষ দেবে? ঘুম আসছে না। এদিক ওদিক করতে করতে উঠে পড়ল, কিন্তু উঠেই বা কি করবে? আজ থেকে তো কোনো কাজ নেই, সব কাজ শেষ। পায়ে পায়ে রান্নাঘরে এসে দাঁড়ালো দীপ। 1 কাপ লিকার চা বসালো। বুকটা বড্ড খা খা করছে। ছোট থেকেই দেখেছে দীপ বাবা মা আরও পরিপূর্ণ সংসার। আজ সেই সংসারে একা দাঁড়িয়ে আছে দীপ। চাটা করে সোজা বাবার ঘরে ঢুকলো দীপ। স্মৃতিগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে। স্মৃতি বড্ড বেদনাদায়ক। মায়ের তো হঠাৎ চলে যাওয়া। সুস্থ মানুষ রাতে ঘুমালো, ভোরবেলা থেকে বুক ব্যথা। ডাক্তার দেখিয়ে এনেছিল রাঘব,
গ্যাসের ওষুধ ছাড়া আর কিচ্ছু দেয়নি, কিন্তু বাঁচাতেও পারেনি। ঠিক বিকেল 4:28 সব শেষ। রাঘব বলেছিল, স্মৃতি সব সরিয়ে দে বাবু, স্মৃতি আগলানো মৃত্যুর সমান। ঘরে ঢুকে আলোটা জ্বালালো দীপ। বাবা মায়ের ঘর এটা ছিল না। মায়ের শখ ছিল দোতলা সুন্দর বাড়ির, কিন্তু সেই সুখ পায়নি শিপ্রা। শিপ্রা যখন মারা যায়, টালির ঘর ছিল দীপের। রাঘবের রিটায়ারমেন্টের পর পাওয়া টাকা দিয়েই বাড়িটা ঠিক করেছিল। তাই বাবা মায়ের ঘর বলে আর কিছু নেই, শুধুই বাবার ঘর। দরজা দিয়ে ঢুকতেই নাকে ধপ করে লাগলো সেই চেনা গন্ধ, বাবার গন্ধ, ঘামের গন্ধ। ঘর মোটামুটি গোছানোই। রুমি দায়িত্ব নিয়ে সব ঘর গুছিয়ে রাখে। দীপ এগিয়ে জানালাগুলো খুলে দিল। জানালার পাশে টেবিলটায় রাখা চশমা, পাশেই খবরের কাগজগুলো। এটা যেন রাঘবের একটা নেশা। মা রান্নাঘর থেকে চিৎকার করছে, আরে বাজারটা নিয়ে এসো। বাবার কান কোন দিকে জানা নেই, চোখ যেন সারা পৃথিবীর খবরে মেতে আছে। মা বকেই যাচ্ছে, বাবা নির্বিকার। ছোটবেলা দৃশ্যটা যেন আজও পরিষ্কার। টেবিলের ওপর ডায়েরিটা খুলল দীপ। শুরুতেই তারিখ লেখা, তাতে কবে কোন টাকা দিয়েছে, কোথায় কি খরচ হয়েছে, বাড়ির জন্য কতটা দিতে হয়েছে, এমনকি দীপের বউ ভাতে যে 4 লাখ খরচ হয়েছে খাওয়া বাবদ, সেটাও পরিষ্কার লেখা। আর নিচে এটাও লেখা, সব শেষের পর এখন থাকা বলতে শুধু পেনশনটুকু, আর ছেলেটা রইল শিপ্রা, আমি নিঃস্ব। দীপ জানতো বাড়ি আর দীপের বিয়েতেই রাঘব সব খরচ করে ফেলেছে। তাই তো বাবার চিকিৎসায় কোনো কার্পণ্য করেনি দীপ। কাকা, মামা, এমনকি বাবার প্রিয় বড় পিসিও বলেছে, দীপ এবার নিজের কথা ভাব, সদ্য বিয়ে করেছিস, এত ধার দেনা টানতে পারবি না। একটা দীর্ঘশ্বাস ফেলে ওষুধের বাক্সটা খুলল দীপ। অনেক ওষুধ এখনো প্যাকেট কাটা হয়নি। বাঁচতে শুরু করলো দীপ। গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, ওআরএস, সব যেন থরে থরে সাজানো। পেট খারাপের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো কোনো গরিব দুঃখীর হাতে পড়লে বোধ হয় যথার্থ হতো। একটা লিস্ট করে ওদের লোকাল গ্রুপগুলোতে দিয়ে দিতে হবে, জামা কাপড়গুলো দিয়ে দিতে হবে। ভেবেই আলমারিটা খুলল দীপ। খুলতেই চোখে পড়ল কয়েকটা চেনা শার্ট, ফতুয়া। এই কালো চেকের শার্টটা দেখলেই দূর থেকে বুঝতে পারত দীপ যে ওটা ওর বাবাই যাচ্ছে। সেগুলো ওপর ওপর দিয়ে রাখা। এগুলো দেবে না দীপ, এই 4-5টা জামা ওই পরবে, শেষ তো সব। পরিবারের এই জামা কটাই বেঁচে থাক বাবা বলে গোঙালো দীপ। মায়ের যাওয়ার পর এত কষ্ট হয়নি, কারণ দীপ জানতো ওর বাবা আছে। কিন্তু আজ জামা কাপড়গুলো বড্ড অগোছালো। সব কটাকে টেনে বের করলো। কিছু রাখবে, কিছু দিয়ে দেবে। আগে বাছাই করতে হবে। এই কাঠের আলমারিটার ডিজাইনটা বড্ড আধুনিক। এই সুন্দর ঘরের সঙ্গে এরকম ডিজাইন নাকি চলে? এইসব রুমির পছন্দের। বাবার তাতে কোনো আপত্তি ছিল না, বরং নিজের হাতে আলমারি গোছাবে বলে কি উৎসাহ! কিছুতেই হাত দিতে দিল না রুমিকে। বাচ্চাদের মতো ব্যবহার দেখে শিখি হাসি রুমি আর দীপ। এই তো গোছানোর নমুনা, সব অগোছালো। জামাগুলো টেনে টেনে নামাতে নামাতে বলল দীপ। হঠাৎ একটা পুরনো খাম মেঝেতে পড়ে গেল। নিচু হয়ে দেখল দীপ, হলদেটে হয়ে যাওয়া খাম, উপরে বাবার হাতের লেখা ব্যক্তিগত। ব্যক্তিগত কথাটাতে খুব আপত্তি দীপের। বাবা নয়, এটা মা শিখিয়েছে। কারোর ব্যক্তিগত জিনিসে হাত দিতে নেই, সেটা নাকি অন্যায়। কোনটা অন্যায়? বাবার ব্যক্তিগত জিনিসে? মানুষটাই তো নেই। খামটা খুলবে কিনা ভাবছে, ঘুরিয়ে দেখলেও মুখটা আটকানো নয়। চাইলেই খুলে দেখা যায়, কিন্তু বড্ড অস্বস্তি হচ্ছে। ছোট থেকে এমন কিছু শিক্ষা শিবরা মনে ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে বেরোনো খুব কঠিন। এই যেমন ব্যক্তিগত ব্যাপারটাই। শিবরা বলতো, তোমার পরিধি একটা নির্দিষ্ট জায়গা অবধি, সেটা তোমার বাবা হোক বা মা কিংবা বউ। পরিধি থেকে পা বের করলেই জানবে বিপদ। তখন কৌতূহল হয়ে দীপ জিজ্ঞেস করেছিল, মা, আমারও ব্যক্তিগত থাকতে পারে? শিপ্রা চোখ সরু করে ছেলেকে দেখে নিয়ে মুচকি হেসে বলল, নিশ্চয়ই, তবে সেটা 18 বছর হলে।
খুব খুশি হয়েছিল দীপ যে 18 বছর পর ওর নিজের ঘর হবে, ডায়েরি হবে, ওখানে লিখবে। ডায়েরির শেষ পাতাগুলো ভরে থাকবে লিওনার্দো ডিকাপ্রিও, টম ক্রুজ আর আর্নল্ড শোয়ারজনেগারের নাম দিয়ে। সত্যি দীপের ছোটবেলাটা কালো সাদা বেড়ার ঘরে কাটলেও এই সব সিনেমা গল্পের বইয়ে কোনো কার্পণ্য করেনি ওর বাবা। পুজোয় জামা হয়তো একটা হতো, কিন্তু পুজো বার্ষিকী ম্যাগাজিনগুলো সব এসেছিল। বাবার কথা মনে পড়তে আবার খামটার দিকে তাকালো দীপ। ব্যক্তিগত মানুষটাই নেই, আর তার ব্যক্তিগত। আর এই সময় ছেলে হিসেবে জানার পুরো অধিকার আছে দীপের। কে জানে এমন কিছু ইনফরমেশন হয়তো কেউ টাকা পায় বা বাবা হয়তো পায়। এই মুহূর্তে সেরকম কিছু পেলে বড্ড উপকার হবে দীপের। ধার দেনায় যা ডুবেছে ও। 3 বছরের ট্রিটমেন্ট, রাজার মতো অসুখ, আর দীপ তো বেস্ট ট্রিটমেন্টটাই দিয়েছে। এই ভাবনা থেকে খুলে ফেললো খামটা। একটা সাদা কালো ছবি আর একটা চিঠি। ছবিটা টেনে বের করলো দীপ। বাবা, অনেক কম বয়সের বাবা, আর পাশে দাঁড়িয়ে একজন মহিলা, হাসছেন। খুব সাধারণ মুখ, কিন্তু চোখ দুটো অদ্ভুত সুন্দর। কিন্তু বাবার এই ছবিটা কবেকার? কলেজের? এটা কে? মা কি? মায়ের ছোটবেলার খুব ছবি দেখেনি দীপ, দেখলেও মনে নেই, তবে মা নয় এটা নিশ্চিত। আবার হাত ঢোকাতে চিঠিটা বের হলো। বুকের ভেতরটা কেমন একটা অস্বস্তি হচ্ছে, একটু দ্বিধা। একটু খুলতেই প্রথম লাইনটা পড়লো, প্রিয় মিনা। মিনা? সে কে? কখনো তো শোনেনি দীপ। হাত দুটো কাঁপতে থাকলো দীপের, কিন্তু কৌতূহল জিনিসটাই এমন যে মনের কোনো কথাই শোনে না। আজ তোমার বিয়ের খবর পেলাম। তোমাকে আটকানোর ক্ষমতা আমার কোনো দিনই ছিল না। শুধু একটা কথা বলতে চাই, জীবনে যদি কখনো মনে হয় কেউ তোমাকে নিঃশর্তভাবে ভালোবেসেছিল, তাহলে বিশ্বাস করো, সে মানুষটা আমি। দীপ থেমে গেল, গলাটা শুকিয়ে আসছে। চিঠির পরের লাইনগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। সে আবার পড়তে শুরু করলো, আমি সংসার করব, হয়তো সুখেও থাকব, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে ভুলে যাব। কিছু মানুষকে ভুলে যাওয়ার জন্য নয়, মনে রাখার জন্যই ভালোবাসা হয়। দীপ চুপ করে বসে রইল। তার বাবা সারা জীবন মাকে ভালোবেসেছেন, সেটাই জানতো দীপ। চোখ বন্ধ করে মা বাবার সংসারের দিনগুলো মনে করার চেষ্টা করছে দীপ। কি সুন্দর সংসার করেছে দুজনে। ছোট্ট ঘর, একটা খাটে প্রায় গায়ের ওপর উঠে গিয়ে 3জনে ঘুমোতো। মা কতবার বলেছে মেঝেতে বিছানা করে শো, কিন্তু বাবা হাতের মধ্যে টেনে নিয়ে ঘুম পাড়িয়েছে মাকে। কোনোদিন দুজনকে ঝগড়া করতে দেখেনি, বরং দেখেছে এক থালায় ভাত মেখে বাবা মাকে খাইয়ে দিচ্ছে, সঙ্গে নিজেও খাচ্ছে। আমার সময় যখন ভালোর দিকে, বাবা দোকানে নিয়ে গিয়ে সুন্দর শাড়ি কিনে দিয়েছে মাকে। ওদের প্রেম দেখে ভালোবাসাকে শ্রদ্ধা করতে শিখেছে। প্রেমে পড়তে ইচ্ছে হয়েছে। মাকে দেখেছে বাবার জন্য স্নান করে মোটা করে সিঁদুর পরে শাখায় লাগিয়ে প্রণাম করতে। বাবাকে হাউ হাউ করে কাঁদতে দেখেছে যখন ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট দিল। সব এমনি এমনি, শুধুই দায়িত্ব পালন করেছেন। খুব রাগ হচ্ছে দীপের। হঠাৎ বাবার ওপর খুব রাগ হচ্ছে। চিঠিটা আবার পড়তে শুরু করলো। জানি এই চিঠি তোমার হাতে কোনো দিন পৌঁছাবে না। এটা আমার ব্যক্তিগত খামে আটকে থাকবে। আজ শিপ্রার প্রেগনেন্ট পজিটিভ রিপোর্ট এলো মিনা। আমি বাবা হব। মিনা, তোমার সঙ্গে সংসার খেলার স্বপ্ন ছিল, কিন্তু হয়নি। চাকরিটা বড্ড দেরি করে পেলাম। তোমার দাঁড়ানোর সময় ছিল না। ভালোই হয়েছে জানো, তোমার মতো রাজরানীকে ওই প্রাসাদেই মানায়। আমার কুঁড়ে ঘরে আলো করে শিপ্রাই থাক। এই লেখাটা তো তাহলে অনেক পরে লেখা। তার মানে কি যোগাযোগ ছিল বাবার সঙ্গে ওই মিনার? পরকীয়া? শরীরের ভিতরে যেন কেমন একটা অপরাধ বোধ কাজ করছে। কষ্ট হচ্ছে মায়ের জন্য। এই চিঠি কি মায়ের হাতে কখনো পড়েনি? নাকি শুধু ব্যক্তিগত লেখা দেখে খামটা খোলেনি? নৈতিক জ্ঞানটা বড্ড ছিল তো মায়ের। খুব কষ্ট হচ্ছে। বাবার আলমারিটা না গোছানোই ভালো ছিল, কিন্তু জানতে তো হবে কেই মিনা।
যাকে বাবা নিজের জীবনের এতটা জানাতো আবার পড়তে শুরু করলো দীপ। মিনা, আমার ছেলে হয়েছে, নাম রেখেছি দীপশেখর। ইচ্ছে ছিল মেয়ে হোক, নাম হোক শিখা। শিপ্রার থাকলো, আর দীপশেখর তাহলে শিপ্রার জন্য নয়, শিখার জন্য। শিখাটাকে মিনারই ভালো নাম কি? আবার পড়ছে দীপ। মিনা, ছেলেটা আজ কি সুন্দর জগন্নাথ দেবের ছবি এঁকেছে, অপূর্ব আকার হাত ছেলেটার। দীপের মনে পড়লো ছোটবেলায় সত্যি একটা ছবি এঁকেছিল জগন্নাথ দেবের। পুরী থেকে ফিরে এসে বাবা মায়ের সঙ্গে সে প্রথম ঘুরতে যাওয়া, সমুদ্রে স্নান করা, কি সুন্দর মুহূর্ত। আবার পড়ছে দীপ। মিনা, ছেলেটা দারুণ রেজাল্ট করেছে মাধ্যমিকে। মিনা, জানো ছেলেটা খুব মন দিয়ে পড়ছে। মিনা, জানো ছেলেটা প্রিলি ক্র্যাক করলো। অসহ্য লাগছে দীপের। মোট 12 পাতার চিঠি, এখনো 3 পাতা বাকি। দীপ শেষের আগের পাতায় গেল, ওখানে লেখা, মিনা, জানো আজ আমার লাঠিটা ভেঙে গেছে। আমার মিনা মানে আমার ছোটবেলার শিখা, যাকে হারিয়ে আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম। শিপ্রা লাঠি হয়ে আমাকে বাঁচিয়ে রেখেছিল, চলে গেল জানো। জানতেই দেয়নি। ভেতর ভেতর বোধহয় বড্ড অভিমান ছিল ওর। ওকে বলেছিলাম আমার ছোটবেলার শিখার কথা, এটাও বলেছিলাম আমি শিখাকে ভুলে আর কাউকে ভালোবাসতে পারবো না। ও শুধু জিজ্ঞেস করেছিল শিখাকে। আমি বলেছিলাম আমার বন্ধুর বোন। আমি ওকে মিনা বলে রাখি, আর কখনো একটাও প্রশ্ন করেনি। চলে গেল আজ শিপ্রা। ডাক্তার বলল ওর কিচ্ছু হয়নি, এমনি আয়ু শেষ, সেটা হয় না, হতে পারে না। ও আমার ওপর অভিমান করেই চলে গেল। ঝরঝর করে কেঁদে ফেলল দীপ। মা গো মা, তুমি এত কষ্ট পেয়েছো। কেঁদেই যাচ্ছে দীপ। বারবার মায়ের মুখটা মনে পড়ছে, খুব শান্ত, কোনোদিনও একটা উঁচু স্বরে কথা বলেনি। আর রাঘব আজ বেঁচে থাকলে জিজ্ঞেস করতো দীপ, কেন মায়ের জীবনটা নষ্ট করলে, কেন বিয়ে করলে মাকে। কিন্তু কি সূত্র ধরে জিজ্ঞেস করতো? বাবা মানেই তো একজন সঠিক মানুষ। বাবা, জ্যামিতি বক্স লাগবে। বাবা, ফর্ম ফিল আপের টাকা লাগবে। বাবা, নতুন টিউশন নিতে হবে। কোনো দিনও না করেনি। মায়ের যত্ন, না, দীপের চোখে কোনো দিনও তার ফাঁক ধরা পড়েনি। তাহলে মা বাবার 42 বছরের বিবাহিত জীবন পুরোটাই শূন্য, অভিনয়, দায়িত্ব দিয়ে ঠাসা। শেষ পাতা পড়তে শুরু করলো দীপ। বড্ড অস্পষ্ট লেখা, কেঁপে গিয়েছিল বোধহয় হাতটা লেখার সময়। মিনা, আজ আমি বেরিয়ে যাচ্ছি। অ্যাডমিট থাকতে হবে বেশ কিছুদিন, শরীরে আর কিছু নেই। এটাই বোধহয় জীবনের শেষ চিঠি। আমি ভেবেছিলাম মরার আগে যদি একবার দেখা হতো তোমার সঙ্গে, আমি চাইলে তোমার দাদাকে জিজ্ঞেস করতেই পারতাম, কিন্তু ইচ্ছে হলো না। আজ জীবনের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি বোধহয় হেরেই গেলাম। আমার তোমার প্রতি ভালোবাসাটা বোধহয় একতরফাই ছিল। পারলে তো তুমিও পারতে বাবা মায়ের পছন্দের ইঞ্জিনিয়ারকে বিয়ে না করতে, পারতে তো পালিয়ে আসতে। চাকরি তো পেয়েছিলাম, তোমার বরের মতো ইঞ্জিনিয়ার না হলেও সরকারি দপ্তরেই কাজ করতাম। আগে ভাবতাম 3টে জীবন হয়তো নষ্ট হলো, তোমার, আমার আর শিপ্রার, কিন্তু আজ মনে হচ্ছে তুমি হয়তো ভালোই আছো। নষ্ট হলো আমার শিপ্রা, আর শেষ হলাম আমি। শিপ্রার কাছে আমি চিরকাল অপরাধী হয়েই রয়ে গেলাম মিনা। ও আমাকে সংসার দিয়েছে, বিশ্বাস দিয়েছে, একটা সুন্দর ছেলে দিয়েছে, আর আমি ওকে দিয়েছি দায়িত্ব, কর্তব্য, আর মুখে আটা এক টুকরো হাসি। ভালো স্বামী হওয়ার চেষ্টা করেছি, কিন্তু ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে চেষ্টা করে হয় না। অনেকবার ভেবেছি তোমাকে ভুলে যাব, শিপ্রার দিকে তাকিয়ে নতুন করে শুরু করব, কিন্তু মানুষের মনটা বড় অদ্ভুত। শরীর সংসারে থাকে, মন কোথায় যেন আটকে যায়। আজ হাসপাতালের ব্যাগ গোছাতে গোছাতে হঠাৎ মনে হলো যদি আর ফেরা না হয়, যদি এটাই শেষ লেখা হয়, তাই লিখে রাখলাম। তোমার উপর আর কোনো অভিমান নেই, বয়স মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। শুধু একটা আক্ষেপ থেকে গেল, একবার যদি জানতে পারতাম তুমিও আমাকে মনে রেখেছো কিনা। যদি মনে থাকে তবে সেই কথাটা আর কাউকে বলো না। এই পৃথিবীতে কিছু ভালোবাসা অসম্পূর্ণ থাকাই বোধহয় তাদের নিয়তি। ভালো থেকো মিনা। এ জন্মে তো দেখা হলো না আর, তবে পরের জন্মে আমি আর চাই না। পরের জন্মে আমি শিপ্রাকেই চাই,
প্রথম দিন থেকেই ভালোবাসায় সোহাগে ওকে বুকের মাঝে রাখতে চাই। যাচ্ছি ওর কাছেই যাচ্ছি, আসছি শিপ্রা, আমি আসছি তোমার কাছে খুব তাড়াতাড়ি। রাঘব। কেঁদেই যাচ্ছে দীপ। চিঠিটা হাত থেকে কখন মেঝেতে পড়ে গেছে খেয়ালই নেই। বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। এতক্ষণ ধরে যে মানুষটার ওপর রাগ হচ্ছিল, সেই রাগটা হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। আবার শেষ কয়েকটা লাইন পড়ল দীপ, পরের জন্মে আমি শিপ্রাকেই চাই। লাইনটার ওপর কয়েক ফোঁটা জল শুকিয়ে গিয়ে কালি ছড়িয়ে গেছে। রাঘবের চোখের জল, না নিজের। বুঝতে পারল না দীপ। হঠাৎ একটা কথাই মাথায় এলো, বাবা যদি সত্যি মিনাকেই ভালোবাসতো তাহলে চিঠিগুলো পাঠায়নি কেন? বন্ধুর বোন মানে চাইলেই পারত। উল্টে পাল্টে দেখলো কোথাও ঠিকানা লেখা নেই, তার মানে এগুলো মিনার জন্য লেখা চিঠি নয়, এগুলো নিজের ভেতরের একটা ঘরে আটকে থাকা মানুষের ডায়েরি। যে মানুষটা জীবনের একটা অধ্যায় বন্ধ করতে পারেনি, অথচ নতুন অধ্যায়ের প্রতি অন্যায়ও করতে চায়নি। এ তো কোনো অন্যায় নয়, বরং সম্মানটা অনেক বেড়ে গেল বাবার প্রতি। ধীরে ধীরে মেঝেতে পড়ে থাকা ছবিটা তুলে নিল দীপ। ছবির মেয়েটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মায়ের একটা পুরনো ছবি এনে পাশাপাশি রাখলো। একজন ছিল বাবার প্রথম ভালোবাসা, আর একজন ছিল বাবার শেষ আশ্রয়। হয়তো ভালোবাসা দুজনকে দুরকমভাবে দিয়েছিল রাঘব। একজনকে পেয়েও হারিয়েছিল, আর একজনকে হারিয়ে বুঝেছিল আসলে কতটা পেয়েছিল। দীপের মনে পড়ল মায়ের মৃত্যুর পর বাবা একদিন বলেছিল, জানিস তোর মা না থাকলে ঘরটা বড় ফাঁকা লাগে। সেদিন খুব সাধারণ একটা কথা মনে হয়েছিল, আজ বুঝলো কথাটার ভেতরে কতটা শূন্যতা ছিল। হয়তো মানুষ সবসময় যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে নিয়েই বাঁচে না, আবার যার সঙ্গে বাঁচে তাকে যে ভালোবাসে না তাও নয়। ভালোবাসারও বোধহয় অনেক রকম নাম আছে। কিছু ভালোবাসা স্বপ্ন হয়ে থাকে, আর কিছু ভালোবাসা প্রতিদিনের ভাত, ওষুধ, অপেক্ষা আর খোঁজ নেওয়ার মধ্যে নিঃশব্দে বেঁচে থাকে। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা অধ্যায় থাকে যেটা সে কাউকে দেখায় না। একটা নাম, একটা মুখ, একটা অসমাপ্ত গল্প, যাকে সে বুকে নিয়ে বেঁচে থাকে। আর পৃথিবী ভাবে সে সব ভুলে গেছে। চিঠির প্রথম দিকে একটা লাইন ছিল, যদি কোনোদিন দেখা হয় আমরা দুজনেই বলবো ভালো আছি, কারণ সত্যিটা বলার অধিকার তখন আর কারো থাকবে না। দীপ আলতো করে ছবিটা আবার খামের ভেতরে ঢুকিয়ে দিল। তারপর চিঠিগুলো গুছিয়ে রেখে খামের মুখটা বন্ধ করলো। খামের ওপর আবার চোখ গেল ব্যক্তিগত। আজ আর শব্দটার ওপর কোনো আপত্তি নেই ওর। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবু মিথ্যে হয় না। আর কিছু সম্পর্ক ভালোবাসার স্বীকৃতি না পেলেও সারা জীবনের আশ্রয় হয়ে থাকে। আলমারি দরজা বন্ধ করতে করতে দীপ শুধু ফিসফিস করে বলল, বাবা তুমি কোনো অন্যায় করনি, ভালোবাসা পাপ নয়। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবু সারা জীবন মানুষের ভেতরে নীরবে বেঁচে থাকে। আর তুমি তাকে সম্মান দিয়ে বাঁচিয়ে রেখেছিলে, কাউকে ঠকিয়ে নয়, কাউকে ভেঙে নয়। তবে এ জন্মের যে অবশিষ্টটুকু রইল, সেটা পরের জন্মে সেটুকু শোধ করে দিও। পরের জন্মে শুধু তুমি শিবরারি হয়েও। প্রথম দিন থেকেই। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।